আমি বাংলায় বলছি। কি ভাবছেন? আমি বাংলায় বলছি। আসলে এই হচ্ছে তাদের এই বছরকার দুর্গাপুজো 2025-এর থিম। নমস্কার, সকলকে স্বাগত জানাই বেসা নিউ ক্রনিকলের ফেসবুক লাইভে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চালতা বাগান সার্বজনীন দুর্গা উৎসবে এবং তাদের এই বছরের থিম হচ্ছে আমি বাংলায় বলছি। বাঙালি হয়েও বাংলা ভাষায় যদি কথা না বলতে পারি তাহলে সত্যিই সেটা লজ্জার ব্যাপার। কি তাই তো স্যার? একদমই। পেয়ে গেছি আমাদের কমিটি মেম্বারকে, তার কাছ থেকে শুনে নেবো এই বছরের পরিকল্পনা কি, হঠাৎ বাংলা ভাষা নিয়ে কেন? দেখুন, এই বছরের পরিকল্পনা বলতে আমরা সারা বছরই বাংলা ভাষা নিয়ে কেন, এটা এখনকার যে ভারতবর্ষে যা হচ্ছে বাংলা ভাষাটা নিয়ে, সেইটা তার সঙ্গে আমাদের যেটা ম্যাচিং বলতে পারেন এটা রয়েছে। কারণ হচ্ছে আমরা গত বছর লক্ষ্মী পুজোর পরে আমরা নতুন শিল্পীকে খোঁজা শুরু করি এবং নভেম্বর মাসে আমাদের শিল্পী প্রদীপ্ত কর্মকার আমাদের কাছে 3খানা বিষয়বস্তু নিয়ে আসে। তার মধ্যে একটা বিষয়বস্তু আছে যেটা হচ্ছে মাতৃভাষা নিয়ে এবং বাংলা ভাষা নিয়ে। তো আমাদের কাছে সেই বিষয়বস্তুটা একটা ভালো লাগলো, কারণ আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা সত্যিকারের বাংলা ভাষাটা দেখছি তারা অনীহা করছে, সেই জন্য আমরা বিষয়বস্তুটা ধরেছিলাম। কিন্তু এখন দেখছি ভারতবর্ষে এই বাংলা ভাষাটাকে নিয়ে যা চলছে চারদিকে, সেটা আমাদের বলতে পারেন পরিকল্পনা বা আমাদের বিষয়বস্তুর সঙ্গে একদম সমসাময়িক একদম পরিস্থিতিতে চলে গেছে। তো আমরা সবসময় আমরা চালতা বাগান সার্বজনীন সবসময় একটা বার্তা দেওয়ার চেষ্টা করি। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, আমাদের মায়ের ভাষা। যে ভাষায় আমরা কথা বলি, যে ভাষায় আমরা চিন্তা করি, সেটা আমাদের মাতৃভাষা। যখন আমাদের শিল্পী এই মাতৃভাষা নিয়ে কাজ করব বলে, তখন আমরা ডিসাইড করি যে আমরা মাতৃভাষা নিয়ে কাজ করব। তা সেখান থেকেই আমাদের, আর আপনার যে জায়গাটা দাঁড়িয়ে আছেন সেটার নাম হচ্ছে ডিএল রয় স্ট্রিট। এটা যে দ্বিজেন্দ্রলাল রায় স্ট্রিট, এই প্যান্ডেলের পেছনে ওনার বাড়ি। তো সাহিত্য, ভাষা, গান, নাট্য একটা সব কিছুর মিশ্রণ নিয়ে আমরা এবছরের যে থিম বলে করেছি আমি বাংলায় বলছি। যদি একটু দেখেন, একটু যদি লক্ষ্য করেন, আমি বাংলায় বলছি মানে আমাদের থিমের মধ্যেই কিন্তু ব্যাপারটা পড়ছে। আর যে বাংলা ভাষা নিয়ে যারা দুর্গাপুজোর আর্ট হতে পারে, কেন দেখুন দুর্গাপুজো আর্ট এখন ওয়ার্ল্ড ব্যাপী, ওয়ার্ল্ড বিগেস্ট আর্ট ফেস্টিভ্যাল। তো আমরা এই ওয়ার্ল্ড বিগেস্ট আর্ট ফেস্টিভ্যালে আমাদের মাতৃভাষা, আমাদের মায়ের ভাষা, আমার নিজের ভাষা, আমাদের গর্বের ভাষা বাংলা ভাষা নিয়ে একটা আর্ট তৈরি করেছি। এটাই আমাদের দেখেছি উনি আপনাদেরকে পরবর্তী। একদমই স্যার, আমরা যেমন জানি এখন নতুন প্রজন্ম যারা আছে তারা বাংলা বলতে অত স্বাচ্ছন্দ্য বোধ করে না, তো সেটাই আপনারা আমি দেখলাম বোঝাতে চেয়েছেন। যদি আমাদের একটু পার্ট বাই পার্ট একটু বুঝিয়ে দেন। পার্ট বাই পার্ট প্রথমেই শিল্পী যেটা তুলে ধরেছে, এখনকার পরবর্তী প্রজন্মকে যদি আমরা বাংলা ভাষা পড়তে বলি, কোনো সাহিত্য পড়তে বলি, তাহলে দেখি তারা কাছে খুব কঠিন মনে হয় এবং অনীহা বোধ করে। তো শিল্পী এইখানে এটা জড়বস্তু দেখিয়েছে বইগুলো, এবং কঠিন যেহেতু দেখাচ্ছে এখানে ওই শিল্পী ইটগুলো ব্যবহার করেছে। এবং ভাষা, মাতৃভাষা আমাদের বাংলা ভাষা কিভাবে এসছে, তার ব্যাপ্তি যে কত দূর, সেইটা আমরা দেখানোর জন্যে এইখানে এই কাজটা আমরা ব্যবহার করেছি। এইটা ইন্দো ইরানীয় ভাষা, এখান থেকে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, সাহিত্যিক রূপ, কথ্যরূপ, প্রাচ্য, পূর্বী, বঙ্গ অসমিয়া, বাংলা ভাষা এখানে আমরা এসছি। যেটা আমরা এখানে একটা ফুলের রূপ দিয়েছি, সুন্দর যেটা ভাষা সেটা আমরা দেখিয়েছি এখানে। এটা একটা ভাষা বলতে পারেন, এটা যুগ, এই যুগটা আমরা তুলে ধরেছি এই গাছের মাধ্যমে। একদম এই গোড়া থেকে আমরা তুলে ধরেছি ভাষাটা কিভাবে এলো, বাংলা ভাষাটা। এইখানে আমরা যদি দেখেন তাহলে ভারতবর্ষে বাংলা ভাষাটা পশ্চিমবঙ্গ, অসম, বাংলাদেশ, ত্রিপুরা, এইখানে বাংলা ভাষাটা বেশি ব্যবহার হয়। এবং যদি আমরা দেখি এই যুগটা যখন বললাম, এই যুগটাকে আমরা 4 ভাগে ভাগ করেছি। যদি আমরা দেখি প্রাচীন যুগ, যেটা 900 থেকে 1200 খ্রিস্টাব্দে, যেখানে চর্যাপদ কিছু লিপি আমরা তুলে ধরেছি এখানে। এবং দুঃখের বিষয়, নেপালে যে কিছুদিন আগে যে অগ্নিকাণ্ডগুলো হচ্ছিল, সেখানে কিন্তু চর্যাপদে বিভিন্ন পুঁথি কিন্তু জ্বলে আজকে ছাই হয়ে গেছে। আমাদের বাংলার যে ঐতিহ্য, সেই চর্যাপদের পুঁথিগুলো কিন্তু আজকে ধ্বংসাবশেষ। আমাদের এটা বাংলার বলতে পারেন খুবই কষ্টের। এবং অন্ধকার যুগ দেখেছি, তারপরে আমরা 1200 থেকে 1350-এ এই অন্ধকার যুগ বলতে এখানে ভাষার ব্যাপ্তি বা বিকাশ তেমনিভাবে আমরা দেখিনি,
সেই জন্য আমরা অন্ধকার যুগ হয়েছি, কিন্তু এখানেও খনার বচন ছিল। আবার যদি আমরা মধ্যযুগে দেখি 1350 থেকে 1760 খ্রিস্টাব্দে, এইখানে আবার অনেক চিত্রপট আমরা পেয়েছি। যেমন এইখানে একটা পটচিত্র দেখতে পারবেন আপনি, কালিয়া দমন, যেটা খুব আমরা জানি। আমরা পাণ্ডুলিপি এখানে আমরা পেয়েছি, হস্তলিপি পেয়েছি, পুঁথি পেয়েছি, এই যুগে আমরা পেয়েছি। এবং যদি আধুনিক যুগ দেখি, এইখান থেকে বলতে পারেন বাংলা ভাষাটা আমরা বিশ্ব চরবার ধরতে পেরেছি এবং বাংলা ভাষার ব্যাপ্তিটা আরও বেশি করে হয়েছে। ইংরেজরা যখন পলাশী যুদ্ধের পরে কলকাতায় আসে, তখন তারা মনে করেছিল যে আমরা যদি আঞ্চলিক ভাষাগুলো না শিখি, না জানি, তাহলে আমরা কিন্তু এইখানে ব্যবসাটা ঠিকমতো করতে পারবো না। এবং তাদেরই উদ্যোগে প্রথম পেট্রোলিয়াম কলেজ স্থাপিত হয় এবং হুগলিতে ছাপা কারখানা তৈরি হয় এবং প্রথম এই ছাপাটা তৈরি হয় এইটা। এবং 1800 দশকে আমরা জানি বিদ্যাসাগর, রামমোহন রায় এবং মাইকেল মধুসূদন দত্ত তারা এসেছিলেন। তাদের জন্যে আজকে এখনো পর্যন্ত আমরা বাংলা ভাষাকে গর্ব মনে করি, গর্বিত করেছেন আমাদেরকে। আমরা সেকেন্ড পার্টে আছি, আমাদের 4টে পার্টে আছে। সেকেন্ড পার্টে এখানে আমরা দেখাতে যে ভাষা বিপ্লব, পৃথিবীর বুকে মাতৃভাষা নিয়ে যদি কোনো বিপ্লব হয়ে থাকে সেটা হচ্ছে বাংলা ভাষা। এবং তখনকার দিনে 1952 খ্রিস্টাব্দে 52 সালে যখন বাংলাদেশে উর্দু ভাষাটাকে তারা প্রাধান্য দিতে শুরু করলো, কৃষ্ণসঙ্গ বাঙালি তারা কিন্তু গর্জে উঠেছিল এবং বাংলা ভাষা মাতৃভাষা নিয়ে গর্জে উঠেছিল বলেই আজকে আমরা 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করে থাকি। এটা গোটা বিশ্বে পালন করে, শুধু আমাদের মাতৃভাষা না, যে যার নিজের মাতৃভাষা সেইটাকে পালন করে। এইখানে একটা সুন্দর ক্যাপশন আমরা দেখতে পাচ্ছেন, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এটা আমরা দেখতে পাচ্ছি। এইখানে শিল্পী যখন লিখছেন, শিল্পীরও হাত আটকে গেছে কিছু কিছু জায়গায়, ওই জন্য পুরোটা লিখতে পারেননি উনি, ঠিক মতো লিখতে পারেননি। এবং এটা পাইন কাঠে তৈরি এবং কিছু কিছু জায়গায় শিল্পী কিছু স্মোক দিয়েছেন, কারণ এটা আনন্দের দিন না, এটা দুঃখের দিন। এইদিকে যদি আমরা দেখি, তখনকার দিনে কিছু পত্রিকা, কিছু আর্টিকেলস যেগুলো আছে, সেইগুলো আমরা পাইন কাঠের ওপর এখানে আমরা প্রিন্টিং করেছি। এইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে যেটা আমাদের প্রতীকী আছে, আমরা জানি বাংলা ভাষা নিয়ে গোটা বিশ্বে যারা বলিদান দিয়েছিলেন 5 ব্রাদার্স, তাদের এখানে এটা প্রতীকী করা হয়েছে। এবং বাংলা ভাষা আন্দোলন, বিদ্রোহ, বিপ্লব অনেক কিছু বলছি, তো আমাদের ভারতবর্ষেও তো আন্দোলন, বিদ্রোহ এইগুলো তো অনেক কিছু হয়েছে। স্বাধীনতা সংগ্রামে বাংলা ভাষা কিভাবে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের কিভাবে উজ্জীবিত করতো, তাদের মন্ত্র হিসাবে আর কি দাঁড়িয়েছিল, এইটা আমরা দেখেছি এখানে। বন্দে মাতরম, তারা যে কোনো কাজে যাওয়ার আগে বা ফাঁসির দড়িটা হাসি মুখে গলায় দেওয়ার আগেও এই বন্দে মাতরম গান উচ্চারণ করতেন। এবং এখানে আরও কিছু শব্দ, অনেক নাটক, অনেক সাহিত্য আছে, শব্দ তুলে ধরা সম্ভব না। এখানে আরেকটা আমরা তুলে ধরেছি কাজী নজরুল ইসলামের কারার ওই লৌহ কপাট। এইখানে আমরা দেখেছি সহজ পাঠ। সহজ পাঠ যদি দেখি আমরা, তো সহজ পাঠ আজকের দিনে পরবর্তী প্রজন্ম হারিয়ে যেতে বসে। এবং সহজ পাঠের যেই সামনে যেই গাছটা দেখতে পাই আমরা, এই গাছটা এখানে আমরা দেখছি। আমি একটু বলবো তোমাকে, তুমি যদি একটু এসে এই জায়গাটা দেখাও, কি সুন্দরভাবে তারা তুলে ধরেছে। মানে সত্যি স্যার, এগুলো একদম এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে বলেই আমরা জানি। মানে নতুন প্রজন্ম এগুলো ভুলেই গেছে বলা যেতে পারে। অনেকেই হয়তো জানে না, সহজ পাঠটা তো রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি, সবাই জানে। কিন্তু সহজ পাঠটা রবীন্দ্রনাথ ঠাকুর যখন তৈরি করেছিল, যে হরফগুলো বানিয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুর যে অক্ষরগুলো ছিল, তখন উনি শিশু মনে যাতে গেঁথে যায় সেই জন্যে কিছু চিত্র ওর মধ্যে ব্যবহার করতে চেয়েছিলেন। কিন্তু তখনকার দিনে কোনো স্ট্যাম্প বা ছাপাখানা ছিল না, যে চিত্রগুলো সহজেই খুব তাড়াতাড়ি করা যায়। তাই জন্যে উনি নন্দলাল বসুর সহযোগিতা নেন এবং নন্দলাল বসু
তখনকার দিনে এই লিনো আর্ট আমরা এই সাইডে দেখতে পাচ্ছি। এই লিনো আর্ট এটার ওপরে লিনো কার্ডের ওপরে খোদাই করে এই সহজ পাঠের যে ছবিগুলো আমরা দেখতে পাই সেইটা তৈরি করেন। আপনারা যদি এই দিকে একটু আসেন তাহলে দেখবেন যে এইসব যন্ত্রগুলো ব্যবহার হতো তখন লিনো কার্ডে, এইগুলো যন্ত্রগুলো ব্যবহার হতো এবং ওই লিনো কার্ডের ওপরে কালি দিয়ে তার উপর রোলার দিয়ে এই সহজ পাঠের ছবিগুলো ছাপা হয়েছিল। আপনারা যদি একটু এই দিকটা দেখেন আপনাদেরও হয়তো সহজ পাঠ যদি পড়ে থাকেন দেখতে পাবেন এই ছবিগুলো, এই যে এই ছবিগুলো যেটা এইগুলো কিন্তু লিনো আর্ট। সত্যি মানে এগুলো বিলুপ্ত হয়ে গেছে, আমি এটাই বলতে চাইছি, কিন্তু এগুলোকে ট্রেজার করে রাখা, ধরে রাখাই হচ্ছে আমাদের বাংলা ভাষার ইতিহাস। সত্যি। এবং সহজ পাঠ তো বললাম, যার কথা না বললেই না। একদম। আমাদের এইখানে এক বর্ণ পরিচয় যদি বলি, বর্ণ পরিচয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা আমরা জানি। বর্ণ পরিচয়ে প্রথম যে পৃষ্ঠাটা আমরা দেখতে পাই সেখানে আদর্শ লিপি, এইটা আমরা দেখতে পাই এই ছবিটা। এইটা একটা আর্টিস্টিক আর্ট। এটা 3টে আর্ট কলেজের ছেলে 4জন মিলে 3টে কালারের সুতো দিয়ে এইটা 45 দিন ধরে তৈরি করেছিল। এটা যখন তৈরি হচ্ছিল এটা টোটালটাই ব্যাক সাইড দিয়ে তৈরি হচ্ছিল, সেই জন্য আমরা নিজেরাও বুঝতে পারছিলাম এটা কী তৈরি হচ্ছে। যখন এটা তৈরি হয় ওনারা সুতোগুলো কেটে দেয়, তখন ফ্রন্ট সাইডে এইটা ফরম্যাটটা আমরা পেয়েছি। আর এদিকেও আমি দেখতে পাচ্ছি 3টে এই যে লোহার ব্যাগ করে দেওয়া হয়েছে। এটা মানে কি বোঝাচ্ছে এই লোহার ব্যাগ? এখনকার ছেলে মেয়েদের পড়াশোনার এতই চাপ, একদম চাপের সঙ্গে ব্যাগটাও এত ভারী, তো এইখানে আমরা লোহার ব্যাগটা ওই জন্য ব্যবহার করেছি। এইখানে আমরা একটা গ্যালারি, আর্ট গ্যালারি, এইখানে বাংলা ভাষা প্রথম গ্রামার যদি বলেন বা ব্যাকরণ যদি বলেন সেইটা কিন্তু ইংরাজি হরফে তৈরি হয়। এবং যে হরফটা যিনি তৈরি করেন, যদিও এই বইটার মধ্যে ওনার নাম কোথাও পাবেন না, সেইটা তৈরি করেছেন পঞ্চানন কর্মকার। তিনি একজন বাঙালি, এমনি একটা যন্ত্র দিয়ে। সামনেও দেখতে পাচ্ছি 3টে স্ট্রাকচার করে দেওয়া, লেখা চল ঠাকুর দেখি। আর ঠিক এখান থেকে কিন্তু ঠাকুরটা দেখাও যাচ্ছে, দেখা যাচ্ছে। এবং তারাও শিশু মন, তারাও কিন্তু একটু ফাঁক পেয়েছে ঘুরতে বেড়ানোর, তারা ঠাকুরটা বলছে চল দেখি। তো ঠাকুরটা আমরা দেখতে যাচ্ছি, তো দেখতে দেখতে যদি দেখি একটু, আমরা যদি ওপর দিকে দেখি তাহলে দেখব মা তার সন্তানকে নিয়ে শিশুকে নিয়ে মাতৃভাষাটা শেখাচ্ছে। কারণ আমাদের প্রথম মাতৃভাষাটা আমাদের মাই শেখায়। তো এই মা তার সন্তানদের মাতৃভাষাটা শেখাচ্ছে, এইটাই যদি আমি মাথায় রেখে একটু আমরা মণ্ডপের দিকে আমরা লাস্ট পার্টটায় যদি প্রবেশ করি দেখতে পাবো মা বিরাজমান, শান্ত, স্নিগ্ধ। এখানে তার সন্তানদের এখানে উনি পড়াচ্ছেন। আর ওনার শাড়ির ওপরেও কিন্তু আমাদের বাংলার অক্ষরগুলো সব লেখা। একদম আমরা এখানে দেখেছি মা, আমাদের মাতৃভাষা, মায়ের সমতুল্য মা এখানে বিরাজমান। মায়ের যে শাড়িটা দেখতে পাচ্ছেন, শাড়িতে বাংলা হরফগুলো দেখতে পাচ্ছেন। এবং আরও ভালো করে যদি দেখেন মায়ের শাড়ির যে আঁচলটা আছে তার মধ্যে চকের গুঁড়ো আছে। কারণ আমরা যখন চকের দিয়ে কিছু মুছে দিই কাপড় দিয়ে, তো তখন কাপড়টাতে চকের গুঁড়ো থাকে। তো মা তার আঁচল দিয়ে মুছেছেন, ওই জন্য চকের গুঁড়োটা মায়ের আঁচলে লেগে। এবং মায়ের যে রংটা দেখতে পাচ্ছেন আমরা, এটা কিন্তু ক্রেয়ন দিয়ে তৈরি এবং চক দিয়ে তৈরি। এই পুরো মূর্তিটা যেটা আছে রংটা, মায়ের এই রংটা ক্রেয়ন এবং চক দিয়ে। আর যে পাড়টা আছে এইটা ইঁট গুঁড়ো করে, ইঁটের যে সুরকিগুলো হয় সেইটা দিয়ে ওই মায়ের পাড়গুলো করানো হয়েছে শাড়ি। এবং আমরা যেটা বলছিলাম, আমরা একটা আর্ট গ্যালারিও ধরার চেষ্টা করেছি, কারণ এইটা
আজকে ইন্টারন্যাশনাল দুর্গাপুজোটা ইউনেস্কো গোটা বিশ্ব দেখছে, তো গ্যালারি যেহেতু কিছু ইনফরমেশনও আমরা দেওয়ার চেষ্টা করেছি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি দ্বিজেন্দ্রলাল রায়, এই মণ্ডপের পেছনেই ওনার বাড়ি, যেটা হেরিটেজ হোম। ওখানে অনেক দিন উনি বাস করতেন, অনেক সাহিত্য লিখেছেন, অনেক বিপ্লবীরা এখানে আসতেন এই ওনার বাড়িতে দেখা করতে। তাকে তার স্মৃতির উদ্দেশ্যে আমরা এখানে ওনার মূর্তিটাও রেখেছি। আপনি ইউনেস্কোর কথা বললেন, 2010 সালে কিন্তু ইউনেস্কো বাংলা ভাষাকে মিষ্টি ভাষা বলে তুলে ধরে একদম, হ্যাঁ, আমাদের মণ্ডপে। এবং তার আগেও একটু বলি, শুধু আমাদের দেশে না, নিউ ইয়র্কে যদি দেখি আমরা যে ব্যালট পেপারটা ভোটিংয়ে ইউজ হয়, তার মধ্যে কিন্তু পঞ্চম যে ভাষাটা ব্যবহার করা হয় ব্যালট পেপারে, সেটা হচ্ছে কিন্তু বাংলা ভাষা। এখানে কিছু বাংলা সাহিত্য আমরা তুলে ধরেছি। এখানে নোবেল প্রাইজের প্রতিকৃতি হিসাবে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের এটা তুলে ধরেছি। এবং আপনি যে কথাটা বলছিলেন, 2010 সালে ইউনেস্কো আমাদের মাতৃভাষা বাংলা ভাষাকে মিষ্টি ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছেন। এবং বাঙালি মানে আমরা জানি একটা রসগোল্লার ব্যাপার, সেই জন্যে বাংলার আমরা এখানে কি করেছি, মিষ্টির ভাঁড়িটা নিয়েছি। এবং ইউনেস্কো যেহেতু স্বীকৃতি দিয়েছিলেন, এই রসগোল্লার হাঁড়িতে মিষ্টি ভাষাটা আমরা দেখিয়েছি 2010 সালে। খুবই সুন্দর, মানে ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আমাদের আরো কিছু ইনফরমেশন আমি দিতে চাই। 2024 সালে 3রা অক্টোবর ভারত সরকার বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসাবে আখ্যাদান করেছিলেন। বিশ্বে 5ম বৃহত্তম মাতৃভাষা কিন্তু বাংলা ভাষা। এবং বাংলা ভাষাটা এমন একটা ভাষা যে ভারতবর্ষ ছাড়া বাংলাদেশেরও জাতীয় সঙ্গীত হচ্ছে বাংলা ভাষা। ভারতের প্রায় 8.3% মানুষ কিন্তু বাংলা ভাষার কথা বলে। এবং মোট বাংলা ভাষীর সংখ্যার নিরিখে এটি পৃথিবীর 7ম প্রচলিত ভাষা। এখানে কিছু বাংলা ভাষার আমরা বই রেখেছি আমরা। এবং ওপরটা যদি দেখেন, বাংলার মুখ আমি দেখিয়ে আছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজতে যাই না। এটা জীবনানন্দ দাশের লেখা। এই লেখাটা আপনার পোড়া কাপড়ের উপর এটা আর্টটা করা হয়েছে, শিল্পী এখানে করেছেন। এবং এই ব্যাকগ্রাউন্ডে যেই আপনারা শুনতে পাচ্ছেন থিম সংটা আমাদের প্রতুল মুখোপাধ্যায়, তার স্মরণে এটা করা। এবং এই যে আমরা দেখতে পাচ্ছেন এইখানে একটা আমাদের লাইভও আছে, ওনার শ্রদ্ধার্ঘ্য জানাতে আমরা এইখানটা ব্যবহার করেছি ওনার গানটা। এখানে একটা লাইভ আছে, আমরা এই লাইভ একটা একটু আপনাদের দেখিয়ে দেবো। নিশ্চয়ই নিশ্চয়ই, একটু যদি আপনারা এখানে একটু আসেন, আমাদের লাইভ একটা ওনাদের লাইভ পারফরমেন্স, হ্যাঁ, নিয়ে যেটা করা। এবং বাংলা ভাষা যে হারিয়ে যেতে চলেছে এই নিয়ে বিদুষ আমাদের কাছে আছেন রাজা এবং গবেষক। গবেষক শুরু করো। একদম আপনার এতদিনে হলো কটা বউ? না না, বলছি, আমি বলছিলাম যে কত মানুষ, কত ক্যামেরা, বাংলার মাটিতে বাংলা বলতেই নাক শীত করছে ছেলে মেয়েরা। বলছি মহারাজ, এবারে মহালয়াতে কি করলেন? মহারাজ ওটা ভুলে যান, আজকাল মিক্সে ডিজে ঢুকে গেছে। বলছি আজ খোলা হাওয়ায় আমরা কথা বলবো শুধু বাংলায়, গলা ছেড়ে ভালোবেসে। তুমি ভূতের লেগেছিল? হ্যাঁ, তাদের মতোই আহ্মক তুমি, একদম সমান সমান। যে ভাষায় শিক্ষা নেই, সুযোগ নেই, সেই ভাষা কি করে হবে সমাজ সহায়ক? মহারাজ দেখেন দেখেন দেখেন, এই অবহেলা অনাচারে যদি একদিন ভাষার মৃত্যু হয়, তাহলে কিন্তু হারিয়ে যাবে সব। সহজ পাঠ, মহালয়ের ভোট কিংবা কিশোরয়, থাকবে না ভাষা, থাকবে না গলার স্বর, গোটা বঙ্গ দেখতেই হবে যন্তর মন্তর।
তুমি তো বাংলায় কবে গালি কিংবা তোমার চড়াবো শুনে ওরে মা দেবো চান করবো না গা দেবো এই দেখেন মহারাজ দেখেন এই রবি নজরুল জীবনানন্দ সবাই এলো ঘিরে পড়লো বঙ্গদেশের মাটি ছুড়ে এই হরে কৃষ্ণ বলে তবুও মন পেয়েছে অন্য ভাষায় অন্য কোথাও হিরক্ষণীর শিকড় ভুলে ফেব্রুয়ারির 21 তারিখ মহারাজ ফেব্রুয়ারির 21 তারিখ শহীদ প্রেমী পুষ্পপ্রদান জেগে ওঠে বাঙালিয়ানা বাংলা ভাষায় বাংলার গান তারপরের দিন থেকে বুদ্ধিজীবীর লড়াই চলে আধুনিকতার এক স্যান্ডেলে আমরা সবাই গন্ডি কাটি মাতৃভাষায় আমি সেই বেইমান না লোকে বলে হীরকের রাজা অন্তর্যামী হীরকের রাজা ভগবান আপনি ভগবান আমি শাহরুখ খান কে বলেছে কথা আপনি শুধু হালকা করে ঘরকে গেছিলেন মানে হারিয়ে গিয়েছিলেন সময়ের স্রোতে আমরা সবাই চাই ওই যে বাংলার আলোটা ফিরে আসুক আপনার হাতে আমাদের চালতা বাগান না 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 আমাদের ভূ ভারতে যাই হোক তুই আমার হাতে বলেছ তো এবার দাও কারণ সায়াটা এই ঘোষণা করে দিন বাংলা ভাষাই হবে হিরার রাজ্যের পাঠ্য গানে লেখায় কথা বলায় ও খুশি তো খুব খুশি চলেন বলেন আমার সাথে জয় হোক হিরকের রাজা জয় হোক বাংলা ভাষা জয় হোক হিরকের রাজা জয় হোক বাংলা ভাষা কই রে গানের দল গান ধরো পিছিয়ে দাও বাংলার এপার ওপার আমি বাংলায় গান গাই আমি বাংলায় গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুর আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ বাংলা বাংলা কি শুধুই ভাষা বাংলা মনের বাংলা প্রাণের বাংলা মোদের ভালোবাসা কি অদ্ভুত তাই না যে বাংলা আমাদের প্রথম মা বলতে শেখালো আমরা সেই বাংলায় কথা বলতে আজ দ্বিধা বোধ করি আমাদের নতুন প্রজন্ম আজ বাংলা শিখছে না বাংলা জানছে না বাংলাকে অনুভব করছে না এটা দোষ কার আমাদের আপনার আমার আমাদের বাঙালিদের আমি জানি না এই সমস্যার সমাধান কি হতে পারে তবে এইটুকু বলতে পারি এই দেবীর মুখের সূচনায় আমরা প্রত্যেকটি বাঙালি যদি বুকে হাত রেখে কি শপথ করি যে আমরা বাংলায় বাঁচবো বাংলায় পড়বো বাংলায় কথা বলবো তাহলে হয়তো আমাদের এই প্রিয় ভাষাটাকে বিশ্ব দরবারে আরো খানিকটা এগিয়ে দিতে পারি আর তাই আমরা রোজ গেয়ে উঠি আমি বাংলায় গান গাই সবাই আমি বাংলায় গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই মোদের গৌরব মোদের আশা আমারই বাংলা ভাষা আমাদের এইটাই বার্তা
যে মাতৃভাষা সেটা যে কোনো দেশেরই হতে পারে, সবাই নিজস্ব মাতৃভাষা আছে, তাকে সম্মান করুন, তাকে আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। এবং সেটা হতে পারে অন্য কারোর মাতৃভাষা, তাকে অপমান করার অধিকার কাউরই নেই। আমরা এইটাই বার্তা দিতে চাই শিশু মনে, যে তোমরা বাংলা জানো, বাংলা শেখো, বাংলার ব্যাপ্তি বিশাল এবং সুন্দর মিষ্টি ভাষাটাকে তোমরা উপেক্ষা করো না। ধন্যবাদ স্যার। মানে কি বলবো, আমি সত্যি হতবাক। এই থিমটা কিন্তু সত্যি এই বছর উত্তর কলকাতার এক শ্রেষ্ঠ থিম বলা যেতে পারে। বাংলা ভাষা, যে বাংলা ভাষা আমাদেরকে মা বলতে শিখিয়েছে, সেই বাংলা ভাষা বলতেই কিন্তু আমরা দ্বিধাবোধ করছি আজকাল। বাংলা ভাষা বলতে কি সত্যি আমরা দ্বিধাবোধ করছি? সত্যি কি এতটাই বাংলা ভাষা নিচু জাতের ভাষা বলে কি মানে বলা যায় যে আমরা এতটাই লজ্জাবোধ করি? আমার তো মনে হয় না। ক্যামেরা দিবান্তিকার সাথে আমি অন্বেষা, চালতাবাগান সার্বজনীন দুর্গাপুর থেকে।